সো আজকে আবার একটু কেতু মহাদশা নিয়ে একটু আলোচনা করা যাক। অনেক দিন ধরেই এই নিয়ে আলোচনা করা হয় না। আজকে আলোচনা করব কেতুর মহাদশাতে নবগ্রহের অন্তর্দশা। তো ভিডিওটা একটু বড় হবে, আমি অনেক রকম আলোচনা করব, নিজের একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স যেগুলো আমার মনে হয়েছে যে করা দরকারি অন্তর্দশাগুলো নিয়ে, সেটাও কিছুটা শেয়ার করব। তো একটু ভিডিওটা বড় হবে। তো প্রথমেই বলি যে কেতুর মহাদশায় তো কেতুর অন্তর্দশা প্রথমে আসে, কিন্তু আমি মনে করি যে কেতুর অন্তর্দশাটা যে স্টার্ট হয় তার অনেক আগে থেকেই, মোটামুটি তাও ধরে নাও দশা সন্ধির যে টাইম থাকে সেটা থেকেই বোঝা যায়। মানে কেতু মহাদশা স্টার্টিংয়ের আগে যে বুধের মহাদশাটা চলে, বুধের মহাদশার যে এন্ড ফেজ, সেখানে এন্ডের দিক থেকে, মানে একদম এন্ড হবে কেতু শনির বুধ শনির এন্ড যে ফেজটা হয়, ওইখান থেকেই কিছুটা বোঝা যায় যে আগামী দশা কেমন হতে চলেছে। এটাই নিয়ম। আমি অনেক অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও দেখি যেখানে অনেকে বলে যে এরকম 1 বছর 1.5 বছর এরকম সময় লাগে দশা সন্ধি, বাট আমি সেরকম মনে করি না। আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হয় যে 9 মাসের একটা পিরিয়ড থাকে, 9 মাসের একটা স্পেন থাকে। তো কেতুর মহাদশা কোনোদিনও 7 বছরের নয়, ওটা 7.5 বছরেরই। কারণ ওই যে দশা সন্ধি, সেটা লোকে ভুলে, লোকে ভাবে যে আজকে কেতু মহাদশায় বুধের অন্তর্দশা শেষ হয়ে যাবে, কাল দিয়ে ভালো হবে। এটা ন্যাচারালি হয় না, আমি নিজেও সেটা জানি। কারণ আমি যখন মানে বুধের মহাদশায় শনির অন্তর্দশা শেষ করছিলাম, তোর লাস্টের দিক থেকে মোটামুটি স্টার্ট হয়েছে। কবে থেকে সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো যে কবে থেকে আমার খারাপ ফেজটা স্টার্ট হয়েছে এবং কবে গিয়ে এন্ড হয়েছে সেটাও আমি বুঝতে পারি। তো সেটা ক্যালকুলেশন করলে এখন ইজিলি আমি বলে দিতে পারি সেটা 9 মাসেরই স্পেন ছিল, বেশিও ছিল না কমও ছিল না, 9 মাসই ছিল। কেন এত এক্স্যাক্টলি মনে আছে? কারণ তারপরে আস্তে আস্তে করে একটু বেটারমেন্ট পেয়েছিলাম। কারণ কেতুর মহাদশায় কেতুর অন্তর্দশা ছিল 4 মাসের, সেটা আমার এই দশাসন্ধির মধ্যেই আস্তে আস্তে করে কভার হয়ে গেছিলো। তারপরে কেতু শুক্র এসেছিলো। কেতু শুক্র ফেজটা আমার জন্য অনেক বেটার, আমি সেটা আগেও শেয়ার করেছিলাম। কেতু মহাদশায় কেতুর অন্তর্দশাটা হচ্ছে কনফিউজিং পিরিয়ড। মানে এমনি আগে থেকেই যাদের কেতু খারাপ থাকে, যাদের জন্মছকে, তাহলে সেটা খুব আরও বেশি করে আগে থেকে মানে প্রভাবটা বোঝা যায়। মানে কেতু মানে বুধের অন্তর্দশা, বুধের মহাদশা এন্ডের টাইম থেকেই বোঝা যাবে যে এবার প্রবলেমটা একটু বাড়তে চলেছে। কারণ এখানে কেতু যাদের খারাপ থাকে, সবার ক্ষেত্রে নয়, আগেই সেটা আমি বলে দিই। আচ্ছা, এটা তো গেল। আচ্ছা, এবার কি না, কেতু মহাদশায় ভিনাসের অন্তর্দশা, এটা চলে হচ্ছে গিয়ে 14 মাস। এবার আমি যতগুলো অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও স্টাডি করি, যত রকম ভিডিও, মানে আমি বলবো যে তোমরা যদি কখনো ইউটিউবে ঘাটো, আমি জানি যারা কেতুর মহাদশায় সাফার করে আমার মতো, তারা ডেফিনেটলি ইউটিউবে ঘাটে, প্রচুর ঘাটে ইউটিউবে। আমি নিজেও একটা সময় এইসব নিয়ে এত ভাবনা চিন্তা করতাম না, আলোচনা করতাম না, কিন্তু কেতুর মহাদশার টাইম থেকে আমি এত বেশি মানে অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ করি বা ওই করি। তো আমি সেইভাবে দেখতে গেলে আমি কিন্তু অনেক সার্চ করেছি, অনেক রিসার্চ করেছি, এবং আমি দেখেছি যে ম্যাক্সিমাম লোকই বলে যে কেতুর মহাদশায় ভিনাসের অন্তর্দশাটা ভালোই যায় না। এবার ভালো যায় না কোন সেন্সে? পর নারী সঙ্গ, নারী দ্বারা হিউমিলেশন, কিন্তু ভিনাস একটা ফিমেল প্ল্যানেট, তো সেখান থেকে নারীদের মানে ফিমেলদেরকে রিপ্রেজেন্ট করে। তো যেহেতু কেতুর সঙ্গে সেটা কনজাঙ্ক করছে, তো সেটা একটা ফিমেল জনিত প্রবলেম কিন্তু দেয়, এটা আমি শুনেছি। এবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার এক্সপিরিয়েন্স, আমি বলবো যে হ্যাঁ, এটা হয়। কীভাবে আমার সাথে হয়েছে, কীভাবে হয়নি, কী ফেস করেছি, সেটা তো পার্সোনাল, সেগুলো আমি আলোচনা করছি না। কিন্তু আমি বলবো হ্যাঁ, হয়। নারী ঘটিত প্রবলেম লাইফে আসে, এবং কিছু না করলেও তুমি কোনো মহিলা দ্বারা হিউমিলেট হয়ে যাও লাইফে ওই টাইমগুলোতে। আমি আমার ক্ষেত্রে বলে বলছি না, আমি এরকম অনেককেও দেখেছি এরকম হতে, যাদের সঙ্গে আমার মানে কমিউনিকেট ছিল। তারা কি করে, তারা ফিমেল হলে তারা মেলের দ্বারা মানে হিউমিলেট হয়ে যায়। তো কিন্তু আমি যদি বলি আমার জন্য এই দশাটা কিন্তু ভালো ছিল। ভালো কোন সেন্সে? আমি কিন্তু এই যে দশাটা, মানে কেতুর মহাদশায় ভিনাসের অন্তর্দশায় কিন্তু আমি অনেক ফ্রেন্ড জোন পেয়েছিলাম, অনেক সোর্স অফ ইনকাম ছিল, কিছু অ্যাচিভমেন্টসও হয়েছিল, এবং বলতে পারো যে সেই সময় যাই আমি প্ল্যান করছিলাম, সেই প্ল্যানগুলো আমার এক্সিকিউট হচ্ছিলো। কেন এগুলো হচ্ছিলো? লোকে তো বলে খারাপ, তাহলে কেন ভালো হচ্ছিলো? ভালো এই জন্যই হচ্ছিলো কারণ ভিনাস হচ্ছে আমার রাজ্যকারী গ্রহ
কুম্ভ লগ্নের জন্য। আমি আগেও শেয়ার করেছিলাম আমার কুম্ভ লগ্ন, রাজযোগকারী গ্রহ, এবং সে নিজের ঘরে বসে আছে। সো বেটার, ওই জন্যই আমি ভিনাসের অন্তর্দশাটায় অতটা সাফার করিনি। তার মানে এই না যে সাফার করিনি, কারণ কেতু মহাদশা, কেতু লর্ড, কেতু হচ্ছে গিয়ে সিটিংয়ের ড্রাইভার, তো সে যেভাবে চালাবে চলতে হবে। আর ভিনাস নিজের প্রভাব অবশ্যই দেখিয়েছে, যতটা ভালো দেওয়ার সে চেষ্টা করেছে, কিন্তু খারাপটা তাকে দিতে বাধ্য করা হয়েছে, সে দিয়েছে, ওটাই স্বাভাবিক। গেল, তারপরে এলো হচ্ছে কেতুর মহাদশায় সূর্যের অন্তর্দশা। এটা এক্স্যাক্টলি কত মাস সেটা আমার এই মুহূর্তে এখন মনে পড়ছে না, কারণ এগুলো খুব ছোটো ছোটো টাইম স্পেন্ড, এই জন্য আমার এক্স্যাক্টলি এখন অতটা মনে নেই যে কত মাস এটা চলেছিল। যারা জানবে তারা একটু কমেন্ট করে দিও আমাকে, নাহলে পরে আমি দেখে নেব ভিডিওটা, কখনো একটা শেয়ার করে দেবো। তো এইটাও আমি বলবো আমার জন্য ভালো ছিল। কেন ভালো ছিল? আমি কেতু মহাদশায় সূর্যের অন্তর্দশায় কোনো রকম সাফার করিনি। আমি ন্যাচারালি শুনেছি এই টাইমটায় সরকার দ্বারা হিউমিলেশন বা কোনো সিনিয়র পার্সন যেখানে তুমি জব করবে, যেখানে তুমি কাজ করো, সেসব জায়গায়, বা কোনো তোমার থেকে সিনিয়র রাজনৈতিক কোনো লোকজন, বা তোমার থেকে সিনিয়র যারা থাকে আর কি, গুরুজন ব্যক্তি বলছেন, ধরো তুমি পাড়ায় রয়েছো, পাড়ায় কোনো সোশ্যাল ওয়ার্ক করো, তো যারা মানে একটুখানি পাওয়ার আছে, তাদের দ্বারা হিউমিলেশন হয়ে যাবে, এটা আমি শুনেছি যে সানের অন্তর্দশা। এবং বাবার দিক থেকে একটা মানে প্রবলেম হয়, বাবার দিক থেকে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়, বাবার সাথে মনোমালিন্য হয়, যেহেতু সান ফাদারকে রিপ্রেজেন্ট করে। আর মানুষের ইগো এই সময় খুব বুস্ট আপ হয়, ইগোর হার্ট নষ্ট হয়, কিন্তু আমার মধ্যে সেসব কখনো কিছু আসেনি। সানের অন্তর্দশা খুব স্মুথভাবে কেটে গেছে, আমি নিজেও বুঝতে পারিনি কবে সানের অন্তর্দশা কেটে গেছিলো আমার। কারণ ভিনাসের ওই ফ্লোতে সানের অন্তর্দশাও কেটে গেছিলো। সান যেহেতু আমার সপ্তমপতি, তো সেখান থেকে সানের অন্তর্দশা খুব একটা খারাপ আমার যায়নি। এবার আসলো কেতুর মহাদশায় মুনের অন্তর্দশা, মানে চন্দ্রের অন্তর্দশা। এটা চলে আই গেস 7 মাস মতো, আই গেস, আই এম নট শিওর। আমি যদি বললাম যে আমার এই তিনটে একদমই মনে নেই, সূর্য চন্দ্র মঙ্গল, এগুলো আমার অতটা পরিষ্কার মনে নেই, কারণ এগুলো এতটাই ছোটো টাইম স্পেন্ড। আর তখন আমি অনেস্টলি বলতে, ওই যে বললাম যেটা ভালো ফ্লোতে ছিলাম লাইফে, তো ভালো ফ্লোতে থাকলে তখন না ওইভাবে অত মনে থাকে না যে হ্যাঁ চলো এখন খারাপ ফেস কী আছে না আছে, চলো লাইফের একটা খারাপ পার্ট। যখন কেতুর মহাদশা স্টার্ট হবে না, যখন আমি বুধের মহাদশা এন্ড করব, সেই সময় আমার লাইফে যে খারাপগুলো আছে, তখন আমি ভেবেছিলাম যে এগুলো একটা লাইফের পার্ট, এগুলো খারাপ ভালো হতেই থাকে, হট করে হচ্ছে। কারণ ছোটোবেলা থেকে আমার লাইফের স্ট্রাগল অনেক অনেক পরিমাণ বেশি, অনেক পরিমাণ, কারণ আমি 7.5 ফেস করছি 2012 থেকে। তো আমি জানি যে আমি কী লেভেলে আমি সাফার করেছি, তো যে আমিও ভেবেছি এটা কাইন্ড অফ লাইফের পার্ট, অতটা আমি গুরুত্ব দিইনি। তাই জন্য আমার এক্স্যাক্টলি মনে নেই যে সূর্য চন্দ্র এবং মঙ্গলের দশাটা এক্স্যাক্টলি কত মাসে, হ্যাঁ একেবারে কী কী ফেস করেছি সেটা মনে আছে, বাট কত টাইমস সেটা মনে নেই। তাই জন্য আই এম এক্সট্রিমলি সরি, এটা আমি বলতে পারছি না, বাট আই গেস 7 মাসই হবে। তো এই টাইমটা কী হলো, আমার যেহেতু চন্দ্র নিচস্থ আছে, প্লাস চন্দ্র আমার কম্বাস্ট আছে, কিন্তু বর্গোত্তম, মানে একই সঙ্গে একটা গ্রহ কম্বাস্ট আর নিচস্থ এবং বর্গোত্তম। চন্দ্রের অন্তর্দশায় এইবার আমি সাফার করতে শুরু করি। আমি একটা কাজে জয়েন করি, সেই কাজটা আমি কিছুতেই ওখানে মন বসাতে পারলাম না, যেহেতু আমি আগেও শেয়ার করেছিলাম যে আমি কোনোদিনই বাহাদুরা জীবনটাকে খুব একটা পছন্দ করি না। তো সেই ক্ষেত্রে আমি ওখানে থাকতেই পারিনি, জাস্ট কয়েকদিন কাজ করে কাজটা ছাড়তে হলো। তার জন্য মায়ের সঙ্গে খুব মানে আমার একটা মনোমালিন্য ক্রিয়েট হয় আমার বাড়িতে, যে হ্যাঁ এরকম খুব প্রবলেম হচ্ছে বাড়িতে আমার, সবাই হিউমিলেট করছে যে কেন একটা কাজ করে ছেড়ে দিলাম, বয়সটাও বাড়ছে। আর আমি বললাম যে আমার দ্বারা হচ্ছে না, আমি 5%ও নিজের মনোসংযোগ আমি অফিসের কাজে করতে পারিনি, কাজটা বেরিয়ে গেল। তখন থেকে ডিপ্রেশন জিনিসটা আমার মানে স্টার্ট হলো। হ্যাঁ ডিপ্রেশন দশাসন্ধির টাইমে আমার খুব হয়েছিল, আমি তখন ডিপ্রেশনের ওষুধও খেয়েছিলাম। যখন আমার বুধের এন্ড হলো আর কেতু স্টার্ট হলো, তখনই ডিপ্রেশনটা স্টার্ট হলো, কারণ তখনটা খুব মানে রোলার কোস্টার রাইডের মতো একটা মানে ঘুরছিলাম, আপস অ্যান্ড ডাউনস খুব চলছিল, একই লকডাউন, তার মধ্যে এরকম একটা প্রবলেম। মানে আমি জানি যে আমার মনে হয় যে কেতুর মহাদশা তো যা ছিল তার একটা মেজর জিনিস আমাকে দশাসন্ধি দেখিয়ে গেছিলো, মানে কেতু স্টার্টিংয়ের আগে, বুধ এন্ড কেতু স্টার্ট ওই দশাসন্ধির টাইমটা, তো সেটা আলাদা আলোচনা। এবার ওই সময় মানে যখন মুনের অন্তর্দশা চলছিল, তখন আমি খুব বাড়িতে মানে খুব প্রবলেম হয়, হিউমিলেশন হয়, আমি খুব সাফারও করি সেই সময়। আস্তে আস্তে করে নিজের মাইন্ড সেট আপ করি যে না চলো ভাই অনেক হয়েছে, এবার টিউশনিগুলোতে ফোকাস করতে হবে। কিন্তু আমার কপাল যে টিউশনিগুলো সেই সময় আস্তে আস্তে করে আমার মানে ছেড়ে দিতে শুরু করলো, মানে আমার সঙ্গে আর টিউশনগুলো আর থাকতে চাইছে, টিউশনগুলো কোনো রিজন দেখি কাট করে দিচ্ছে।
আমি আরও বেশি ফাইন্যান্সিয়ালি প্রবলেমে পড়তে শুরু করলাম। আর একটা সত্যি কথা বলতে, এই যে আমি ভিডিওতে এসে যে আমার লাইফের প্রবলেমগুলো বলছি, অনেকে ভাবতে পারে যে কে ভাই যে নিজের লাইফের প্রবলেমগুলোকে তুলে ধরছে, নিজে কীভাবে লাইফে হেরেছে সে হেরেই আবার গল্পগুলো বলছে। বাট আমি মন থেকে বলছি যে আমি এতে আমার কোনো দুঃখ নেই, কারণ কেতুর মহাদশা এমন একটা মহাদশা যে এই সময়তে তুমি জিততে পারবে না, তোমাকে হারতেই হবে এবং হেরে তোমায় স্যারেন্ডার করতে ভগবানের সামনে। এবং এটা লাইফের একটা লেসেন যে হ্যাঁ তুমি হারছো, হেরে তুমি শিখছো। কারণ আমি আমার লাইফে যা যা শিখছি না, লোকে বলে যে কেতুর মহাদশা হচ্ছে গিয়ে তোমাকে কিছু দেবে না, কিন্তু তোমাকে ইনার ওয়ার্ল্ডে নিয়ে যাবে এবং তোমাকে ভেতরে নিজের আত্মার সঙ্গে নিজের পরিচয় করিয়ে দেবে, নিজের সঙ্গে নিজের কমিউনিকেট করিয়ে দেবে। এটা আমি বিশ্বাস করি। আমি নিজে বলবো কেতুর মহাদশা খুব বাজে একটা মহাদশা। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স যদি বলো, অনেকে ভিডিওতে ভালো 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 বলে, আমি নিজে বলছি কেতুর মহাদশা একদম ভালো না। কারণ একটা আমার বয়সী ছেলে বা মেয়ে বা আমার থেকে যারা একটু সিনিয়র হবে, 30-এর ঘরেও বা 30-35-এর গণ্ডিও যারা রয়েছে, তাদের জন্য এই সময় লাইফটা তৈরি করার সময়, নাকি লাইফটাকে স্পিরিচুয়াল পাথে গিয়ে ভগবানের কাছে গিয়ে পড়ে থাকার সময় নয়। এই সময় তুমি কাজ করলেও তোমার কাজ টিকছে না, তোমার সোর্স অফ ইনকাম টিকছে না, তো সেখানে তোমায় বুঝতে হবে যে তোমার টাইমটা অ্যাকচুয়ালি ভালো না। তো সেখানে তোমার মনেই হবে না যে ভাই লাইফে তো হারছি, তো কোনোদিনও এই দশাটা ভালো না। কিন্তু তোমার ইনার মিনিং, তোমার ইনার যে ফিলিংসগুলো, তোমার সঙ্গে নিজের সঙ্গে নিজের যে পরিচয়, সেটা অবশ্যই এই দশাটা কিন্তু করায়। এবং এটা হয়তো ইন ফিউচারে আমাকেও অনেকটা হেল্প করবে, যারা কাটিয়েছে তাদেরকেও অনেকটা আশা করি হেল্প করবে, তারা লাইফটা বুঝবে, তারা আরও স্ট্রং হয়ে যায়। তো এই দিক থেকে দেখতে গেলে যে হ্যাঁ, আমি যে একা লাইফে আমাকে একা একা কাটাতে হয়, সব কিছু দিক থেকে ডিট্যাচ হয়ে নিজের সঙ্গে নিজের সময় কাটানো, এটা কিন্তু খুব ইজি নয়। আমি আবারও বলছি, এটা কিন্তু খুব টাফ। এই যে আমি যতই মুখে বলি না কেন যে আমি একা একা কাটাচ্ছি, একা একা সময় কেটে যাচ্ছে, একা একা নিজের মতো করে কাটছি, এটা কিন্তু খুব ভালো নয়, এটা কিন্তু খুব টাফ। তুমি নিজে ফার্স্ট্রেট হয়ে যাবে, তোমার লাইফটা একঘেয়েভাবে চলবে, সকাল থেকে রাত একরকম একটা রুটিন। কারণ তুমি নতুন করে রুটিন অ্যাড করলে সেটা বেশি দিন টিকবে না। আমি কি ট্রাই করিনি, আজকে আমার অলমোস্ট 6 বছর রানিং, আমার কাছে আর 1.5 বছর রয়েছে। তো আমি আজকে 6 বছরের মধ্যে কি আমার লাইফে ট্রাই করিনি? অবশ্যই করেছি। এবং আমার বিশ্বাস, যারা যারা আমার ভিডিওটা দেখছে, যারা যারা কেতুর মহাদশা নিয়ে আলোচনা করে বা কেতুর মহাদশা যারা রয়েছে, তারা নিজের লাইফে অনেক কিছু ট্রাই করেছে প্রথমের দিক থেকে লাস্ট অবধি। খুব কম মানুষ থাকে যারা টিকে যায়, বেশিরভাগ মানুষই হয়তো টিকে যায় জাস্ট দায়ে পড়ে, কিন্তু মন থেকে হয়তো তারা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, কিন্তু টিকে যায় খুব দায়। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো হেরে যাওয়া জিতে যাওয়ার গল্প নয়, এটা লাইফের শেখার গল্প। আমার ভিডিওটা আমি যদি কোনো মানুষ দেখে, যারা দেখবে তারা বুঝতে পারবে যে কীরকম কাটে এই টাইমগুলো, তারা নিজেদের সঙ্গে রিলেট করতে পারবে। এবং আমিও এইগুলো একটা যে স্মৃতি হিসাবে রেখে যাবো আমার নিজের লাইফে, যদি ইন ফিউচারে কখনও ঘুরে তাকাই না, তো দেখতে পারবো যে হ্যাঁ আমি কী কী কাটিয়ে এসেছিলাম। তার জন্য ভিডিওগুলো করা। আমি কখনও লাইক কমেন্ট শেয়ারের জন্য কখনও বলি না আমার ভিডিওতে। আর কারণ আমি এগুলো জাস্ট একটা স্মৃতি হিসেবে আপলোড করি, কোনো মানুষের হেল্প হলে তো খুবই ভালো, না হলে আমি কখনো হয়তো ফিরে এই ভিডিওগুলো দেখে রিয়েলাইজ করবো আসতে কয়েক বছর পরে যে আমি কী কাটিয়েছি। যাক, এবার আসে যাক যে কেতুমুন তো কেটে গেল, ডিপ্রেস তো হয়েছিলাম, ফ্যামিলি প্রবলেমও ছিল। এবার এলো কেতু মঙ্গল, ওই সময় আমার হেলথ ইস্যু স্টার্ট হয়। মানে এই যে টাইম পিরিয়ড, এইবার এখান থেকে আমার হেলথ ইস্যু স্টার্ট হতে শুরু করে। কেন? কারণ মঙ্গল হচ্ছে আমার দশমপতি, আর হচ্ছে কি থার্ড হাউস লর্ড, মানে তৃতীয় পতি দশমপতি, যে 12 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে গেছে কেতুর সাথেই। মানে কেতু 12 নম্বর ঘরে, মঙ্গল 12 নম্বর ঘরে উচ্চস্থ। এবার আমার রাশি অনুযায়ী মঙ্গল হচ্ছে আমার রাশির অধিপতি, তো মঙ্গলের অন্তর্দশা ওভারঅল ভালো যায়নি আমার। সো কেতুর মহাদশায় যে মঙ্গলের যে অন্তর্দশা, সেটা আমার জন্য কিন্তু ওভারঅল কিন্তু ভালো ছিল না। এবার কেন ভালো ছিল না? হেলথ ইস্যু, যেটা আমি আলোচনা করছিলাম, রাশিপতিও বটে, কিন্তু ওই সময় আমার ব্লাড রিলেটেড কিছু রোগ হয়, ডেঙ্গু হয়েছিল ওই সময় অ্যাজ ইউজুয়াল। হওয়ার পর তারপর ওখান থেকে আস্তে আস্তে করে এখন রিকভারি করি, তারপর আবার ভাইরাল ফিভার, মানে ডেঙ্গু থেকে ওঠার পরই সঙ্গে সঙ্গে ভাইরাল ফিভার। আমার শরীর একদম অবস্থা, ওয়েট লস করে হেয়ার ফল হয়, অনেক কিছু তখন প্রবলেম হয়েছিল সেই সময় আমার। আর সেই সময় লাইফে বন্ধুবান্ধবগুলো আরও বেশি করে কাটতে শুরু করে। তখন অলমোস্ট অনেকগুলো বন্ধু আমার লাইফ থেকে কেটে গেছে, আমি লাইফে তখন অনেক মানে বড় ধাক্কাও খেয়েছিলাম। এটা গেল। তারপরে এলো, মানে ওই সময় আমার একটা প্রবলেম হলো, যার জন্য মানে মুড খুব 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 খারাপ যায়, খুবই খারাপ।
আর অ্যাঙ্গার ইস্যু খুব বেড়ে গেছিলো। আমার অ্যাঙ্গার ইস্যুর জন্য আমি নিজে অনেক সাফার করেছিলাম সেই সময়, যেহেতু মঙ্গল অ্যাঙ্গার ইস্যু বাড়ায়, তো সেই সময় অ্যাঙ্গার ইস্যুর জন্য আমি সাফার করেছিলাম। তারপরে আসে হচ্ছে কেতু রাহু। এই টাইমটা আমার মনে আছে। কেতু রাহু হচ্ছে 1 বছর 18 দিন, মানে হচ্ছে 12 মাস এবং 18 দিনের একটা টাইম পিরিয়ড। এটা আমার জন্য কিন্তু ভালো ছিল না, এটাও কারুর জন্য ভালো যায় না। কেতু মহাদশায় রাহুর অন্তর্দশায় কোনোদিনও কারুর ভালো যেতে পারে না। রাহু হচ্ছে এমন একটা গ্রহ যে সবসময় দৌড়ায়, ভ্রম তৈরি করে, ছলনা তৈরি করে। ভালো গ্রহ নয় রাহু, অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে। এবার রাহু কোথায় রয়েছে? রাহু রয়েছে আমার 6th হাউসে, 6 নম্বর ঘরে রাহু রয়েছে। এবং রাহু যেখানে রয়েছে সেখান থেকে অবভিয়াসলি রোগ ঋণ শত্রুকে দেখে। তো রোগ ঋণ শত্রু দেখলেও এই জন্য লাকিলি, মানে আমি কোয়াইট সারপ্রাইজ যে সেই সময় কেতুর মহাদশা, এখন রাহুর অন্তর্দশা আমার চলছিল না, আমি সেভাবে কোনো রোগ ব্যাধির মধ্যে পড়িনি 1 বছর। নর্মাল ভাইরাল ফিভার, নর্মাল ভাইরাল যে ইস্যুগুলো হয় সেগুলো আলাদা, বাট মেজরলি কোনো রোগ ব্যাধিতে পড়িনি। যেগুলো আমি এখন সাফার করছি বা যেটা আমি কেতু মঙ্গলে করেছিলাম সেটা আমি কেতু রাহুতে করিনি। কেন? এখন স্টাডি করে বুঝতে পারি যে হ্যাঁ কেন। কারণ 6th হাউসে রয়েছে, কর্কট রাশিতে রয়েছে রাহু, এবং 6th হাউসে শত্রু তৈরি করে, শত্রুর দ্বারাই আমি হিউমিলেশন হয় এবং সেখান থেকে আমি একটা বড় ঝাটকা খাই লাইফে। আমার লাইফে একটা বড় খারাপ যে টাইম পিরিয়ড সেটা আমার ওই শত্রুর দ্বারাই হয়েছিল, শত্রুর হাতেই হয়েছিল, এবং তার জন্যই আমার লাইফে আজকে এত প্রবলেম হয়েছে। কাজটাও আমার ওই জন্যই চলে, আমি নতুন একটা জায়গায় জবে জয়েনও করেছিলাম সেই সময়, কারণ রাহু টাকা পয়সাও দেয়, আমি টাকা পয়সা ইনকামও করেছিলাম সেই সময়। হট করে একটা জবও পাই, টিউশন যা ছিল ওগুলো স্টে করে গেছিলো, কিন্তু মেন্টালি বিশাল হ্যাপাজার্ট, মানে মেন্টালি অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মানে আমি 5%ও মন বসাতে পারিনি নিজের অফিসে, তাও চেষ্টা করে করে 1 বছর কাটিয়ে দিয়েছি, বা সেখানেই লাস্ট অবধি আমার বন্ধুদের দ্বারা হিউমিলেশন, এবং অফিসের অ্যাটমসফিয়ারটাও আমার জন্য খুব একটা সুইটেবল ছিল না। অফিসের কলিগস বা বন্ধু যাদেরকে আমি ভাবতাম তারাই আমাকে পেছন থেকে ব্যাকস্ট্যাপ করে দেওয়ার জন্যই আমার অফিসে কাজটাও যায়, সেটা আমি আগেও আলোচনা করেছি আমার প্রিভিয়াস ভিডিওতে। কিন্তু রোগ ব্যাধিতে আমি সেই সময় খুব একটা পড়িনি, এবং আমি বিশ্বাসী যাদের এরকম টাইম হয় কেতু রাহুতে, রোগ ব্যাধি যদি রাহু ঠিকঠাক প্লেসে থাকে তাহলে রোগ ব্যাধি তাদেরকে ধ্বংস করে। আর 6th হাউসে রাহুর রোগ ব্যাধিকে ধ্বংস করে, ঋণ ফিনের থেকে জড়িয়ে দেয়, বাট ঋণের কর্জা কিছুটা কমিয়েও দেয়, এবং শত্রুর ওপর জয়লাভও করে। এবার জয়লাভ কীরকম, আমি খবর পেয়েছিলাম পরবর্তীকালে যে যারা আমাকে হিউমিলেট করেছিল, যাদের জন্য আমার অফিস থেকে বেরিয়ে যেতে হয়েছে, যারা আমাকে পিছন থেকে ব্যাকস্টেপ করেছিল, তাদেরকেও অফিস থেকে বের করে দেওয়া হয়। তারাও আজকে সেই অফিসে আর নেই। তাদের মধ্যে মেন যে কালপিট ছিল যারা বা তাকেও রাখা হয়নি অফিসে। এটা আমার কাছে একটা ভিক্টরির মতো, যে চলো ভাই, যে যেমন কর্ম তেমন ফল তো পেয়েছে। অকারণে আমি যখন বেরিয়ে গেলাম তো আমার সঙ্গে তাই, তো এই শত্রুর ওপর যে জয় পাওয়া, এটা রাহু করে দিয়েছিল আমাকে। হ্যাঁ, হয়তো আমিও মানে, যেহেতু রাহু ভালো গ্রহ তো নয়, সে তো তার মতো করে ফল দেবে, সে আমাকে সেই সময় রোগ ব্যাধি দেয়নি, আর নানা রকম প্রবলেম দিয়েছিল, অন্যরকম প্রবলেম দিয়েছিল, আমাকে শত্রুর দ্বারা পরাস্ত করে সেই শত্রুদেরকেই হারিয়ে দিয়েছিল। মানে খুবই ডেডলি কম্বিনেশন, ডেডলি একটা জিনিস হয়েছিল সেই সময়। আমি যখন আজকে ঘুরে তাকাই সেই জিনিসগুলো এখন মনে করি, 2024 এই সময়টা, এখন কেতু রাহু চলছিল আমার। সো আমি জানি যে কী কী গিয়েছিলো, রাহু কেন 6th হাউসে বসে আমার শত্রু ধ্বংস করলো, কেন আমাকে সেই সময় রোগ ব্যাধি দেয়নি, বাট ওভারঅল টাইম ভালো ছিল না। এবার আসি কেতু মহাদশায় জুপিটারের অন্তর্দশা, বৃহস্পতির অন্তর্দশা, যেটা চলে হচ্ছে 11 মাস এবং 6 দিন। এবার লোকে বলে, আমি যতগুলো রিসার্চে দেখেছি, যে সব থেকে কার্মিক টাইম, সব থেকে ভালো টাইম, যে মানে একটা তুমি কি বলে জানো, রাজস্থানের একটা বালিয়াড়ির মধ্যে থেকে তুমি হেঁটে যাচ্ছ, সেখানে হট করে তুমি একটা জলের একটা কিছু দেখতে পেলে, একটা কুয়ো দেখতে পেলে, বা জলের একটা কুম্ভ দেখতে পেলে, বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু তুমি দেখতে পেলে। কেতুর মহাদশায় বৃহস্পতি অন্তর্দশা নাকি সেরকম। অনেস্টলি বলতে তখন তো অ্যাস্ট্রোলজিতে সবে স্টাডি করি, এতটা নলেজ ছিল না। আমিও এইসব ভিডিও দেখে না মনে মনে খুব ভেবেছিলাম যে হ্যাঁ এরকমই হবে। কেতুর মহাদশায় বৃহস্পতি অন্তর্দশা এমনই হয়। আমি ভয় দেখাচ্ছি না, যারা আমার ভিডিও দেখে তারা হয়তো ভাবতে পারে এই তো ডিমোটিভেট করে দিল ছেলেটা। আমি এরকম বলছি না, কেন বলছি না সেটা আমি ক্লিয়ার করে দিই, তোমরা ভিডিওটা একটু মন দিয়ে পুরোটা দেখলে বুঝতে পারবে। কুম্ভ লগ্নের জন্য বৃহস্পতি হচ্ছে মারক গ্রহ,
এটা যারা একটু অ্যাস্ট্রোলজি স্টাডি করে তারা জানতে পারবে কারক গ্রহ মারক গ্রহ কী হয়, কোন কোন লগ্নের জন্য কোন কোন গ্রহ কারক এবং কোন কোন গ্রহ মারক হয়, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো কেতু মহাদশাতে বৃহস্পতি অন্তর্দশায় মারক ফল দিয়েছিল আমাকে। কীরকম, আমার সবথেকে কাছের মানুষ, আমার ফ্যামিলির মেম্বার, ঠিক আছে, সে হসপিটালাইজ হয়ে যায় হট করে রাতারাতি, মানে কিছু নেই, কথা নেই, বার্তা নেই, রাতের বেলা একসাথে সব কথাবার্তা বলে যখন আমরা ঘুমাতে হট করে সকালবেলা তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়, এমন একটা সিভিয়ার একটা রোগ হয়। এবং সেই সময় আমি কারোর থেকে সাহায্য পাচ্ছিলাম না, পেয়েছি পরে, যেহেতু গুরুর অন্তত যদি গুরুর থেকেই সাহায্য পেয়েছিলাম, আমার ফ্যামিলির যে সিনিয়র মেম্বার তাদের থেকেই সাহায্য পেয়েছিলাম, কিন্তু আমাকে একাই সামলাতে হয়েছে। এটা আমাকে তখন বারবার করে আমার মাথার মধ্যে ট্রিগার করা ছিল যে আমি কতটা ম্যাচিওর হচ্ছে, আমাকে একা একা সামলাতে হচ্ছে, কারণ এগুলো কখনো একা হ্যান্ডেল করে আমি ভয় পেয়ে গেছিলাম কী করে হ্যান্ডেল করবো। বাট ভগবান ছিল সঙ্গে, করেছি। কারণ গুরু যতই মারক হোক না কেন, সে কিন্তু একটা ভালো গ্রহ, সব থেকে শুভ গ্রহ বলা হয় নবগ্রহের মধ্যে বৃহস্পতিকে। যতই মারক হোক, সে কিন্তু মারক ফল দিয়েছিল, কিন্তু তার সঙ্গে ভালোও দিয়েছিল। মারক ফল কীরকম, যে বললাম যে হট করে হসপিটালাইজ হতে হয়েছিল আমার ফ্যামিলির একজনকে, সেটা নিয়ে অনেক সাফার করেছিলাম। ইভেনচুয়ালি হাতে পয়সা কড়িও কম ছিল, বাট সেই সময় হাতে পয়সা কড়িও পাই ট্রিটমেন্টের জন্য, হেল্প করার জন্য। তো এটা একটা ভালো দিক। এবার খারাপগুলো কী কী হলো, আমি নিজে এবার রোগ নিয়ে ভুগতে শুরু করলাম, আমার এবার রোগগুলো বাড়তে শুরু করলো। মানে কি বলবো, আমি আমার ফ্যামিলি মেম্বারকে আমি হসপিটাল থেকে ঠিকঠাক করে সারিয়ে বাড়ি আনলাম, সে এখন দিব্যি আছে। বাট আমার লাইফ থেকে ওই যে রোগের যে শুরু হলো, কেতু মঙ্গলে, তারপরে কেতু রাহুতে স্টপ দিল, কেতু বৃহস্পতিতে হচ্ছে, আজকে শনিও চলছে, সেটা আমি গল্পটা আসছি আমি সেই ঘটনায়। তো পেটের প্রবলেম হলো, যেহেতু বৃহস্পতি আমাদের পেট, লিভার, বৃহদন্ত, ক্ষুদ্রান্ত এগুলোকে ইন্ডিকেট করে বৃহস্পতি। যারা একটু অ্যাস্ট্রোলজি বা মেডিকেল অ্যাস্ট্রোলজিতে একটুখানি নলেজে তারা জানতে পারবে যে কোন গ্রহ শরীরে কোন পার্টকে ইন্ডিকেট করে। তো আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, আমার পেটে একটা গন্ডগোল হয়, আমি খুব সাফার করি, আমি 10 রকম টেস্ট করি, এবং জীবনে এমন একটা টেস্ট করেছিলাম যেই টেস্টটা আমি করতে খুব ভয় পেতাম। ঠিক আছে, টেস্টটার নাম হচ্ছে, নামটাও বলে যে আমার যেহেতু লোকানোর এখানে কিছুই নেই, লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করতে বসছি এখন, কিছু কিছু জিনিস তো বলাই যায়। সেটা হচ্ছে এন্ডোস্কপি। অনেকেই এই টেস্টটার নাম শুনেছে, কিন্তু যারা করে তারাই জানে যে কতটা কষ্ট। গলার ভেতর পাইপ ঢুকিয়ে পেটের ভেতর ক্যামেরা দিয়ে এখন চেক আপ করে। ওটা মানে একটা 5 মিনিট বা খুব বেশি হলে 4 মিনিটের মতো একটা টেস্ট থাকে, ওটাই 4 মিনিট আমাকে হেলথ দর্শন করাবে। আমি টেস্টটা করতে খুব ভয় পেতাম, ভগবানকে বলতাম ভগবান কখনোই আমাকে এই টেস্টটা না করতে হয়। বাট আমাকে ওই টেস্টটা করতে হলো, আমি টেস্টটা করেছিলাম। রিপোর্টে একটা জিনিস বেরিয়েছিল, এবং আমি একটা জিনিস বলে দিই যে কেতুর মহাদশায় কিন্তু রোগ এমন হবে যে আননোন রোগ, যে তুমি ধরতেই পারবে না। তোমার টেস্টে রিপোর্ট হয়তো সব নর্মাল বেরোবে, কিন্তু তোমার রোগ ঠিক হবে না, বা রিপোর্ট এক বেরোলো, ট্রিটমেন্ট তোমার আরেক রকম হলো। এটা হয়, এবং এটা আমার সাথে হয়েছে। এটা বুধের মহাদশা এন্ড এবং কেতুর মহাদশার স্টার্টিংয়ের যে দশাসন্ধির টাইম, ওখান থেকে আমি পেতে গেছি। আমার রোগ হয়তো একদম অন্য রকম, কিন্তু আমি টেস্ট 1000 রকম করে যাচ্ছি। কখনো মনে হচ্ছে এখানে প্রবলেম, কখনো ওখানে প্রবলেম। ডাক্তার 10 রকম টেস্ট করেছে, সমস্ত রিপোর্ট নর্মাল। ইভেন আমি কোভিড টেস্টও করেছি, কোভিড টেস্টও নর্মাল ছিল। আমি খুব সাফার করেছি, তখন তো অত বুঝতাম না, কিন্তু এখন বুঝি। এখন যখনই যা রোগ হয় না, আমি প্রথমবারই সেই রোগের ট্রিটমেন্ট পাই না। এন্ডোস্কপি করে যে রিপোর্ট বেরিয়েছিল, সেই রিপোর্ট দিয়ে ডক্টরকে দেখিয়েছিলাম, বা ডক্টর যে রোগের ইন্ডিকেশন আমাকে দিল, সেটার থেকে সেই রোগের ট্রিটমেন্ট হচ্ছে না। আমার মাথার মধ্যে ঢুকে গেছে হ্যাঁ, এই রোগের ট্রিটমেন্ট হয়, এই রোগের জন্য পেটে ব্যথা হয়, এই ওই হেনা তেনা এইসব হয়। এবার আমাকে আমার একজন সিনিয়র একটা পার্সন আছে একজন, উনি আমাকে বললেন আমি তোমাকে একটা ভালো ডক্টরের নাম্বার দিচ্ছি। উনি একজন গোল্ড মেডেলিস্ট, এবং উনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, মানে গ্যাস্ট্রোলজিস্ট যারা আর কি, মানে পেটের ডাক্তার, খুব বড় সড়ো। তো তার একটা কন্ট্যাক্ট আমাকে এসে বললো যে দিয়ে দিচ্ছি, তুমি কন্ট্যাক্ট করে নাও। তো আমি অ্যাজ ইউজুয়াল কন্ট্যাক্ট করলাম। ঠিক আছে, বিশ্বাস করো, সেই ডাক্তারটা আমাকে ওই রিপোর্টগুলো দেখে বললো, দেখো তোমার রিপোর্ট আমি যাই দেখি না কেন, আমি যে রোগটা বুঝছি এটা কিন্তু সেই রোগ নয়। আমি তো ওই মাথায় হাত, আমি বলছি মানে, আমি ভাবছি এক রোগ আর আপনি আমাকে বলছেন আরেক রোগ। ডক্টর নিজের জায়গায় স্ট্রিক, বলছে আমি তোমার রিপোর্টে যাই দেখি না কেন, তোমার পেটের ব্যথার রিজন কোনোদিনও এই রিপোর্টে যা এসছে তার জন্য হচ্ছে না। উনি এত বড় গোল্ড মেডেলিস্ট, প্রচুর পেশেন্ট বসে ওনার। আমি তো বুঝতে পারছি যে হ্যাঁ, গণ্ডগোল তো কিছু একটা হচ্ছে। উনি আমাকে মেডিসিন দেয়, আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই না, যে কী কারণ। এটা একটা ডক্টরদের আমি দেখেছি, সে যে কোনো হোমিওপ্যাথি হোক বা অ্যালোপ্যাথি ডাক্তার হোক, তারা পেশেন্টদেরকে রোগের নাম বলে না। এবং আমাদের মতো যারা একটুখানি পড়াশুনো জানা ছেলে বা মেয়ে,
তাদের অবশ্যই তারা যারা রিসার্চ করে, সবাই রিসার্চ করে না রোগ ব্যাধি নিয়ে, তাদের অ্যাটলিস্ট জানা উচিত যে তাদের কী রোগ হয়েছে। তাহলে তারা এবার অনেক সময় বয় না কেন যে ডাক্তারদের রোগের কথা জানলে পেশেন্টরা প্যানিক করে, তারা ইউটিউবে ঘাটে, গুগলে ঘাটে, এবং ইউটিউব গুগলে তো এক্সট্রিম লেভেল অবধি কখনো কখনো বলে, এই জন্য তারা অত প্যানিক না করার জন্য রোগের নাম বলে না। আমাকেও বলেনি, আমিও কোনোদিনও ভাবিনি আমার কীরকম। পেটের অনেক রকম রোগ হতে পারে, পেটেতে তোমার গলব্লাডার স্টোন হতে পারে, লিভার ফ্যাটি লিভার হতে পারে, তোমার আইবিএস হতে পারে, তোমার কি বলে তোমার ওই পেটে আমার যেটা ধরা পড়েছিল যে এইচ পাইলোরি ইনফেকশন, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে গ্যাসের প্রবলেম হতে পারে, মানে অনেক কিছু হতে পারে। পেটটা এত বড় একটা জায়গা, এত কিছু রয়েছে, সেখানে অনেক রকম রোগ হতে পারে। সো আমি ওই জন্য অত আর মানে জানতে চাইনি, এবং এইভাবে অনেক মাস চলেছে, আমার পেটের ব্যথা কিছুতেই কমছিল না। ওনার প্রথম নিজে ওষুধগুলো দিচ্ছিলো, তাতে আমি কোনো লাভ পাইনি। এবার এমন একদিনকে হয়েছিল যে এত পেটের ব্যথা আমি কাঁদছিলাম, মানে তো হয় না আমার, মানে আমি এটা দেখেছি যে আমার সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ তো থাকেই। আমি প্রবলেমে পড়লেও সেখান থেকে মানে কিছু না কিছুভাবে হয়তো কারো না কারোর হেল্প আমি লাস্ট অব্দি পেয়েই যাই, সেই ক্ষেত্রেও পেয়েছিলাম। আমার একটা বন্ধু আছে, যে বন্ধুটার সঙ্গে এখনও টুকটাক কন্ট্যাক্ট আছে, সে আমাকে বলে যে তার এই রোগটা হয়েছিল। এই রোগটার নাম হচ্ছে আইবিএস, এবং আইবিএসের ব্যাপারে যারা একটু নলেজেবল তারা অবশ্যই বুঝতে পারছো যে এটা কীরমভাবে হয়। এটা হচ্ছে পেটের যে বৃহদান্ত, সেই বৃহদান্তের একটা অ্যাবনর্মাল মুভমেন্ট। এবার সেটা কীভাবে, কতটা কী, সেটা আমি এই ভিডিওটা ডিটেলসে বলবো না, সেটা তোমরা গুগল করতে পারো। তো আমাকে বলেছে যে এইটা তোমার এবার এটা আমাকে বলছে, ভাই তোর এটা কিন্তু হতে পারে। আমি বলেছি ভাই ডাক্তার তো কিছু বলছে না, বলে তোকে যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো এই রোগেরই দেয়। আমি এবার ডাক্তারের কাছে লাস্টবার গেছিলাম, ডাক্তার আমাকে বলেছিল তুমি লাস্ট একবার আসো, কথা আছে। আমি গেছিলাম, তখন উনি আমাকে রোগের নাম বলে, এবং গেস হোয়াট, রোগের নাম ছিল আইবিএস। আমাকে উনি বলে তোমার আইবিএস হয়েছে, এবং এই আইবিএসের ট্রিটমেন্ট তোমাকে এইভাবে ওষুধগুলো খেতে হবে মোটামুটি 20 দিন, এবং একটু ঝাল তেল মশলা এগুলো একটু কম খাবে, একটু এক্সারসাইজ করবে, তাহলে তোমার ঠিক হয়ে যাবে। এটা কেন হয়? এটা মেন্টালি ডিপ্রেশনে থাকে মানুষ এই রোগটা, কারণ আমাদের ব্রেনের সঙ্গে আমাদের গাট হেলথের একটা কনজাংশন রয়েছে, মানে ব্রেনে বেশি চাপ নিলে, ডিপ্রেশনে গেলে যেমন হেয়ার ফল হয়, যেমন ওয়েট লস হয়, তেমনভাবে পেটের প্রবলেমও হয়। আমি ওগুলো জানতাম না। অবভিয়াসলি কেতুর মহাদশা, ডিপ্রেশন, অ্যাংজাইটি তো আমাকে ঘিরে রেখেছে, অনেক বছর ধরেই ঘিরে রেখেছে। আমি লাস্ট কবে মন খুলে এনজয় করেছি, মন খুলে হেসেছি, আমি সেটা বলতে পারবো না, বাট জাস্ট চালাতে চালিয়ে যাচ্ছি। তো আমার তখন আইবিএসে হয়, আমাকে আইবিএসের ওষুধ দেয়। আমি তখন সামনে দুর্গাপুজো চলে এসেছিলো, লাস্ট ইয়ারের কথা বলছি, 2025-এ। আমি খুব খুব কেয়ারফুলি খেয়েছি। আইবিএসে রাস্তাঘাটের খাবারও আমি অ্যাভয়েড করেছিলাম পুজোর সময়, যতটা পেরেছি ভালো কোনো দোকান থেকে গিয়ে খেয়েছি, রাস্তাঘাটের খাবার খুব একটা খাইনি। তাও যে পুরোপুরি ঠিক হয়েছে বলবো না। তারপরে তো হোমিওপ্যাথি করি, অ্যালোপ্যাথিতে একটা টাইমের পর গিয়ে হোমিওপ্যাথি করে আমার ঠিক হয়ে যায়, 7-8 মাস কেটে যায়, আমার আইবিএস ঠিক হয়ে যায় লাস্ট ইয়ার নভেম্বরের মধ্যে। আমি খুব হ্যাপি, চলো ভাই অনেক মাস সাফার করি, 4 থেকে 5 মাস, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, হ্যাঁ অলমোস্ট 4 মাস আমি আইবিএস নিয়ে সাফার করেছিলাম, এবং এক্সট্রিম লেভেলে সাফার করেছিলাম। এবার আমি তখন জানতে পারি যে আইবিএস কোনোদিনও ঠিক হয় না, আইবিএস হচ্ছে গিয়ে অ্যারেস্ট হয়ে যায় একটা টাইমের পর গিয়ে, আইবিএস আবার ট্রিগার করতে পারে। কেন কথাটা বললাম সেটা এবার বুঝতে পারবে। তো এটা গেল, এভাবে আমার কেতুর মহাদশায় বৃহস্পতির অন্তর্দশাটা এন্ড হলো। খুব হরেবেল। তো আমি কেন বললাম যে বৃহস্পতির অন্তর্দশা আমার জন্য একদমই ভালো যায়নি, খুবই প্রবলেমেটিক গেছিলো, খুবই প্রবলেমেটিক। কারণ মারক গ্রহের দশায় তো মারক গ্রহের মতো ফল দেয়। আমি নিজে না তখন লাস্টের দিকে কেতুর মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা শেষ হলো, আমি তখন ভাবছিলাম যে কেন এত খারাপ গেল, খারাপটা তো যাওয়ার কথা না, সবাই বলে ভালো ভালো, এত তো খারাপ কেন গেল। পরে রিসার্চ করে জানি যে সে তো মারক গ্রহ, আর মারক গ্রহের দশা তো সে ভালো দেবে না। কুম্ভ লগ্ন বা মকর লগ্নের জন্য বৃহস্পতি কখনোই ভালো ফল দেয় না। এই জন্য বৃহস্পতির কমজোর থাকলে তাকে বলে যে পোকরাজ বা টোপাজ না পড়তে। এখন বুঝি কেন, নাহলে আমার খুব শখ ছিল যে আমি টোপাজ বা পোকরাজ পড়বো। যাই হোক, সেটা আলাদা টপিক। এবার গেল, শেষ হলো। এইবার যেটা নিয়ে আমি সব থেকে ভয় পাই এখনও অবধি, নাম শুনলে তোমরা সবাই ভয় পাও, কেতুর মহাদশায় শনির অন্তর্দশা। এখনও আমার চলছে কেতুর মহাদশা, শনির অন্তর্দশা 6 মাস আমার কমপ্লিট হয়ে গেছে। এই টাইমটা থাকে হচ্ছে 1 বছর 1 মাস এবং 9 দিন, ঠিক আছে, মানে মোটামুটি 11 মাস সামথিং এরকম। সব থেকে কার্মিক টাইম, ডেঞ্জারাস টাইম আমার জন্য, এখনও অবধি ডেঞ্জারাস, খুব ভালো যাচ্ছে না, মানে খুবই বেকারই যাচ্ছে, খারাপই যাচ্ছে। কেন? কারণ শনি হচ্ছে আমার লগ্নপতি, আর লগ্নপতি সে নিচস্থ, শনি লগ্নপতি নিচস্থ, প্লাস শনি বক্রী, বৃহস্পতির সাথে বসে আছে, বৃহস্পতিও বর্গোত্তম এবং বক্রী।
তো শনি, যে আমি অ্যাস্ট্রোলজিতে একটা কথা শুনেছিলাম, যেহেতু পড়াশোনা করছি আমি শুনেছি, জানি না কতটা কি ঠিক, যে কোনো গ্রহ যদি নিচস্থ হয়ে বক্রি হয়ে যায় তখন সে তার নিচস্থের ফল অনেকটা কমিয়ে দেয়। মানে এই নয় যে সে নিচস্থের ফল দেয় না, নিচস্থের ফলও দেবে, কিন্তু নিচস্থের ফল অনেকটা কমিয়ে দেয়, কমিয়ে তারা বেটার ফল দেয়। কিন্তু যেহেতু তোমার বকরি আছে তো তার জন্য প্রবলেম তো দেবে, কারণ বকরি থাকলে সেই গ্রহ নিজের 100% দেয় না, সে একটু প্রবলেম দেয়, এবং নিচস্থ ফলও কিছুটা থাকে, কিন্তু সেই পুরো লেভেলে নিচস্থ দেয় না যেহেতু বকরি হয়ে গেছে। এটা আমি শুনেছি, যারা এরা একটু অ্যাস্ট্রোলজি বোঝো তারা একটু কমেন্ট করো যে আমি ঠিক বলছি না ভুল, তাহলে আমি বুঝতে সুবিধা হবে যে আমি ঠিকঠাক মানে রিসার্চে ঠিকঠাক জেনেছি না ভুল জানছি। ভুল হলেও অসুবিধা নেই, তাহলে ঠিকঠাক জেনে নেবো, আর ঠিক হলে ভাববো আমি রাইট পাতেই আছি। তো গেল কেতুর মধ্যে শনি অন্তর। শনি আমাদের কোমরের নিচের থেকে পায়ে পাতা অবধি যে পোর্শনটা সেটাকে দেখে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে। তো আমি আমার নিজের এমন কিছু রোগ, আমার এমন কিছু প্রবলেম হয় যেটা আমার প্রাইভেট পার্ট রিলেটেড একটা প্রবলেম হয়, কী প্রবলেম সেটা আমি আর অতটা ভেঙে বলছি না, বাট হয়, আমাদের ছেলেদেরও কিছু প্রবলেম থাকে। এরকম কিছু প্রবলেম আমার হট করে অ্যারাইজ করে লাস্ট ইয়ার ওই নভেম্বর ডিসেম্বর টাইম থেকে, তখন আমি গুরুত্ব দিই। এবং আমার এই বছর আস্তে আস্তে আমার ফ্যামিলিতে যারা রয়েছে তারা আমাকে ব্যাপারটা নিয়ে খুব মানে সাবধান করে যে ভাই দেখ এরকম হচ্ছে, একটুখানি সাবধান, একটু ভাবনা চিন্তা কর, ট্রিটমেন্ট কর। আমি তখন মানে রেডি হই ট্রিটমেন্টের জন্য, 10 জায়গায় যাই, ডক্টর টেস্ট দেয়, সব রকম টেস্টের রিপোর্ট নর্মাল আসে, যেটা আসে, কিন্তু প্রবলেমের জায়গায় কিন্তু রিপোর্ট নর্মাল। তো ডক্টর নিজের এক্সপিরিয়েন্সের ওপর বেস করে ওষুধ দেয়, ওষুধ খেয়ে সাইড এফেক্ট করে, ওষুধ খেয়ে কোনো প্রবলেমের সলিউশন পাই না, প্রবলেমের মতো হচ্ছে, উল্টো ওষুধ খেয়ে শরীর উইক হয়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক্স, এই ওষুধ সেই ওষুধ, প্রবলেম অনেকটা লম্বা অ্যারাইজ করে গেল, আজকে 6 মাস চলছে। আমি তো প্রথম থেকে মানে আমি যদি বলি আমার জানুয়ারিতে স্টার্ট হয়েছে কেতুর মহাদশা শনি অন্তর্দশা, আজকে জুন আমার সব থেকে বেকার যাচ্ছে, মানে আমি খুব মেন্টালি ডিপ্রেসড এই সময়টা তো আমার যাচ্ছে। তো আবার সেই ঘুরে ফিরে হোমিওপ্যাথিতে যাই, হোমিওপ্যাথি ডাক্তার আমাকে বলে যে অ্যালোপ্যাথি ডাক্তার বলে দিয়েছে ঠিক না হলে সার্জারিতেও যেতে হতে পারে। তো আমি তো সার্জারি করবো না, কারণ আমার জন্মছক আমি দেখিয়েছি, একজন নয় 2-3 জন অ্যাস্ট্রোলজারকে আমি তখন দেখিয়েছি যে আমার, কিন্তু আমায় কেউ বলেছে তোমার এখন এই মুহূর্তে অপারেশনের যোগ নেই। ঠিক আছে, অপারেশনের যোগ নেই, আমি এমন না যে একজনকে জিজ্ঞেস করে তার উপর বেস করে বলছি, 2-3 জনকে বলছি, তারা আমাকে বলছে অপারেশনের যোগ নেই, কিন্তু প্রবলেম আসলে সেটাকে সাফার তো করতে হবে। কারণ যেহেতু শনি লগ্নপতি যদি নিচস্থ হয়ে যায় তাহলে সে শরীর হেলথ খারাপ করবেই। লগ্নপতি পাওয়ারলেস, সে মানে ডিগ্রিগতভাবে ভালো আছে কিন্তু নিচস্থ এবং বগ্রী হওয়ার জন্য সে পাওয়ারটা কমে গেছে। তো লগ্নপতি খারাপ মানে হেলথ ইস্যু তো হবে। আমি ছোটোবেলা থেকে হেলথ ইস্যু অনেস্টলি বলতে কিন্তু এই বুধের সাথে আমি কিন্তু অত হেলথ ইস্যু সাফার করিনি, বয়সও কম ছিল, বাট সাফার করিনি খুব, ওই নর্মাল যদি জ্বর সর্দি কাশি সেটা আলাদা, কিন্তু এখন যেগুলো না আমার মাথা থেকে পা পাতা অবধি আমি হয়তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমি আমার রোগ ব্যাধি সাফার করে নিয়েছি 6 বছর, আরও কিছু বাকি থাকতে পারে নেক্সট ইয়ার বুধের অন্তর্দশা, সেটা নার্ভ রিলেটেডই হবে হয়তো, আই ডোন্ট থিঙ্ক, হতেও পারে, কারণ সবই পসিবল। তো প্রবলেম চলছে, খুব বেকার যাচ্ছে লাইফে, একাকিত্বে সময় কাটছে, রোগ নিয়ে প্রচুর রিসার্চ করছি, এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এই রোগটা চলতে চলতে এখন হোমিওপ্যাথিতে চলে গেছি। হোমিওপ্যাথি ডক্টর আমাকে বললো, অ্যাস্ট্রোলজার বললো হোমিওপ্যাথিতে গেলে তোমার ঠিক হবে। হোমিওপ্যাথি ডাক্তারও আমার রোগটা ডিটেক্ট করতে পেরেছে, কোন রোগ সেটা বলে দিয়েছে, কিন্তু ওষুধ দিয়েছে, কিন্তু টাইম লাগবে বলেছে। তো আশা করছি ভগবান চাইলে আশা করি ঠিক হয়ে যাবো, মাসখানেক যদি লাগে তো লাগবে, যত মাস লাগে লাগবে। কিন্তু এখন আমার আইবিএসের প্রবলেমটা আবার শুরু হয়েছে, আইবিএসের ব্যথা আবার ব্যাক করেছে আমার তো মাথা খারাপ হয়ে যে এই তো একে চলছে এত রোগ, এতগুলো ওষুধ খাচ্ছি, ট্রিটমেন্ট চলছে, তার উপর আবার আইবিএসের ব্যথা, আর কত সহ্য করব। তো যে বন্ধুটার সঙ্গে কথা হতো আবার ওকে কন্ট্যাক্ট করলাম যে ভাই আবার এরকম হচ্ছে, ও বলছে দেখ আমার ওরকম হয় মাঝে মাঝে, আইবিএস ট্রিগার করে। আমি দেখ আমার তো 1 সপ্তাহ হতে চললো যে আইবিএস চলছে, আমি চেষ্টা করেও ঠিক করতে পারছি না, হয়তো প্রথমবারের মতো হয়তো এতটা সিভিয়ার ব্যথা নেই কিন্তু ব্যথা রয়েছে, আর কোন জায়গাটায় যেখানে আইবিএসে ব্যথা হচ্ছিলো সেখানেই হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। তো অবভিয়াসলি সেটা আইবিএসেরই ব্যথা হবে, কারণ আমার এখন গ্যাসের প্রবলেম নেই, আমি গ্যাস রিলেটেড খুব প্রবলেমে ফেস করতাম, কিন্তু যখন বৃহস্পতি অন্তর সাথে আমি গ্যাস রিলেটেড খুব প্রবলেম ফেস করেছিলাম, বাট এখন ওগুলো নেই, খাবার ডাইজেস্ট হয়, কোনো অসুবিধা হয় না। আগে খুব খেলে খুব ঢেকুর উঠতো, গলা বুকে অ্যাসিডিটির জ্বালা হতো, ডক্টর মেডিসিন দিয়ে ঠিক করেছিল, কিন্তু এখন আইবিএসে ব্যথা হচ্ছে। ডক্টরের সাথে কনসাল্ট করলাম, এই যে বললাম যে ভগবানের একটা আশীর্বাদ থাকে, 1 বছর আগে যে ডক্টর গোল্ড মেডেলিস্টের সঙ্গে যে কথা বলেছিলাম ডাক্তারকে, তার সঙ্গে 1 বছর পর আমি কথা বলতে পারবো ফ্রিতে হোয়াটসঅ্যাপে, আমি ভাবতে পারিনি। আমি ওনাকে মেসেজ করলাম, বললাম, উনি
আমার প্রশ্নের মানে উত্তর দিল, আমাকে রিপ্লাই করলো, বললো হ্যাঁ তুমি ট্রিটমেন্টে থাকো, আবার ওই ওষুধগুলো কন্টিনিউ করতে বললো। আমি ডক্টরের মানে আন্ডার প্রিকশন রয়েছি এখন, চলছে। আইবিএস জানি না করে ঠিক হবো। এখন আমার 6 মাস কেটেছে। আমি কিছুটা শনির এক্সপিরিয়েন্সও শেয়ার করে দিলাম আমার লাইফে। হ্যাঁ, শনির অন্তর্দশায় কী হয় মেনলি সব মানুষের, যে এই টাইমটা খুব স্লো ফেজে যায়, সবার খুব টাইমটা খুব স্লো যাবে, কোনো কাজ দেখবে হতে গিয়ে হবে না, সোর্স অফ ইনকাম নষ্ট হয়ে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে টাকা পয়সার উপর অনেক হ্যাম্পার করে দেয়, বা সেই কিছু যে টাকা পয়সা থাকে না ওর উপর প্রচুর পরিমাণে এফেক্ট পড়ে। আমি সেটা নিজের লাইফে দেখেছি। কোনোদিন আমার ব্যাংক ব্যালেন্স এতটা খারাপ অবস্থায় আসেনি, এখন এসে গেছে। তো এইটা খুব করে, কোনো কাজ সহজে হতে দেবে না, কাজের জায়গায় খুব প্রবলেম করবে, তুমি যে কাজ করতে হবে সেই কাজের জায়গাটা আটকে দেবে, ডিলে করাবে। আমার ট্রিটমেন্টও দেরি হচ্ছিল করতে, রোগ ঠিক হতেও অবশ্যই দেরি হবে, আর ইনকাম অফ সোর্স তো নষ্ট হবেই। কাজ হয়তো হবে, কাজ হচ্ছে, আমি বলবো না যে কোনো কাজই আমার আটকে গেছে, কাজ আমার সবই হচ্ছে, কিন্তু খুব স্লো হয়ে গেছে। এবার তুমি একটা কথা বলো, আমার যারা দর্শক তাদেরকেই জিজ্ঞেস করি, আজকে তোমার খুব প্রবলেম হচ্ছে, তুমি যদি সেই কাজটা সময়ের সঙ্গে যদি সময় না করতে পারো, তো তোমার তো পরে প্রবলেম হবেই না। তুমি কিছু কিছু জিনিস সময়ের সঙ্গে সময় করে নিতে হয়, পরবর্তীকালে করলে তার লাভ থাকে না। কিন্তু শনি সব বুঝবে না, শনি তোমাকে ডিলে করাবেই। বিশেষ করে আমার মতো ক্ষেত্রে যেখানে রেট্রোগ্রেড আছে, নিচস্থ আছে, তারা তো আরও লেট করা। এমনি শনি জন্মছকে আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে একটু প্রবলেমে থাকে খুব, মানে শনি আর চন্দ্র দুটো গ্রহকে আমি খুব একটা ভালো দেখি না। শনি সক্ষেত্র থাকলে তো ঠিক আছে, উচ্চস্থ খুবই কম দেখেছি, সবার অনেকের চার্ট আমি পড়েছি, খুব একটা উচ্চস্থ দেখি না। সক্ষেত্র দেখেছি, নয় নর্মাল দেখেছি, কিন্তু আমি আজ অব্দি কোনো জন্মছকে শনিকে উচ্চস্থ দেখিনি। চন্দ্রেরও সেম, উচ্চস্থ দেখেছি, সক্ষেত্রও দেখেছি, কিন্তু বেশিরভাগ সময় কোনো না কোনো খারাপ গ্রহের দৃষ্টি রয়ে গেছে। যাই হোক, এবার শনির অন্তর্দশা আমার শেষ হবে নেক্সট ইয়ার স্টার্টিংয়েই, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। আমি ইগারলি চাই আমার টাইমটা কেটে যাক, কারণ আমি খুব সাফার করছি, আমি চাই শেষ হয়ে যাক। ওকে, এরপরের যে অন্তর্দশাটা আসে সেটা হচ্ছে কেতুর মহাদশায় বুধের অন্তর্দশা। এবার এবার অনেকে জিজ্ঞেস করতে পারে যে আমি আমার এক্সপিরিয়েন্সে কী করে বলছি, আমি তো এখনও বুধ অব্দি কাটাইনি। আমি কেন বলছি, কারণ আমি বুধের অন্তর্দশাটা, যেহেতু আমার জন্মছক আমি দেখেছি, কিছুটা স্টাডি করেছি। বুধ হচ্ছে আমার পঞ্চমপতি এবং অষ্টমপতি। ভয়টা আমার ওখানে যে অষ্টমপতি মানে তো রোগ ব্যাধি সাফার। আমি খুব সার্চ করেছি যে পঞ্চমপতি বা অষ্টমপতি যদি একই গ্রহ হয় তো কী হয়। তো যেটুকু আমি জানতে পেরেছি, আমার অ্যাস্ট্রোলজার যাদের কাছে আমি যাই, যেসব অ্যাস্ট্রোলজারকে দেখাই, তারা আমাকে বলেছে যে প্রবলেম আসবে, একদমই বলেনি যে একদম মানে স্মুথ বেরোবে, একদমই বলেনি, কিন্তু সেই প্রবলেমটা এই কেতু শনি, কেতু রাহু, কেতু বৃহস্পতির মতো এতটা কষ্টকর হবে না। কেন? কারণ বুধ হচ্ছে একটা ভালো শুভ গ্রহ এবং রাজ্যকারী গ্রহ, যেহেতু পঞ্চমপতি আছে, তো সেখানে হচ্ছে গিয়ে তোমার ত্রিকোণ ভাবের অধিপতি, তো ওখানে একটা মানে এটা ভালো, আমি বলবো একটা ভালো গ্রহ। সেখানে বুধ, আমি যেহেতু বুধের মহাদশা কাটিয়ে এসেছি, হ্যাঁ ওখানেও আমি সাফার করেছি, বুধের অন্তর্দশাতে, বুধের মহাদশাতে আমি কিন্তু প্রবলেম ফেস করেছি, কিন্তু খুব হাইফাই নয়, একদম মানে অবস্থা খারাপ তেমনটা নয়, বাট খারাপ গেছিলো, খুব আহামরি যায়নি। তো সেখান থেকে একটা নতুন কিছু শেখার একটা ইচ্ছে আছে, নতুন কিছু শিখতে যদি পারি, অ্যাস্ট্রোলজিতে আরও ডিপ যদি শিখতে পারি। আর আমি খুব ভালো মতো জানি এরপরে যখন শুক্রের দশা আসবে, তখন অ্যাস্ট্রোলজি নিয়ে এতটা ঘাটাঘাটি করার টাইম পাবো না, তখন হয়তো লাইফটা অন্যরকম তৈরি হয়ে যায়, তখন কাজকর্ম, নিজের লাইফে ব্যস্ত, তখন অ্যাস্ট্রোলজি আর নিজের সঙ্গে সময় কাটানোর এই টাইমটা থাকবে না। এই জন্য যতদিন আছে ততদিন কাটিয়ে নিই, কারণ এটাও একটা মজা, নিজের সঙ্গে নিজের সময় কাটানোর জীবনটা কোনো দিন আর ফেরত পাওয়া যাবে না। এইটা আমি কেতুর মধ্যে একটা জিনিস মিস করব। হ্যাঁ, কেতু যদি একটু স্মুথভাবে যদি জিনিসগুলো করতো আরও ভালো লাগতো, যেটা বৃহস্পতি করে, কিন্তু কেতু খুব কষ্ট দিয়ে জিনিসগুলো করে, এটাই সবথেকে খারাপ লাগে। সো বুধের অন্তর্দশায় অষ্টমপতি হওয়ার জন্য হয়তো রোগ ব্যাধি কিছুটা সাফার করলেও, যেহেতু পঞ্চমপতি আছে তার জন্য হয়তো ট্রিটমেন্টও পেয়ে যাবো, হয়তো স্মুথলি বেরিয়ে যাবো। আমি এখনও যতক্ষণ না কাটাচ্ছি বলতে পারবো না। এবং সবথেকে ডেঞ্জারাস জিনিস হচ্ছে কেতুর মহাদশায় বুধের অন্তর্দশায় এখন এন্ডের দিকে আসবে, আবার সেই 9 মাসে দশাসন্ধি, মানে তাও ধরে নাও এই ফেব্রুয়ারি, তো আমার তো ফেব্রুয়ারি থেকে 2028 ফেব্রুয়ারি থেকে আমার শুরু হবে হচ্ছে কি ভিনাসের অন্তর্দশা। তার মানে আমি জুলাই থেকে, মোটামুটি জুলাই আগস্ট থেকে দশাসন্ধি আমার স্টার্ট হয়ে যাবে নেক্সট ইয়ার। তো আমি আস্তে আস্তে করে ভিনাসের কিছুটা ফল পেতে থাকবো। আর আমি অ্যাস্ট্রোলজারকে এটা জিজ্ঞেস করেছি যে স্যার এরকম আমি যখন বুধের মহাদশা থেকে কেতুর মহাদশায় ট্রান্সফার হই, তখন খুব প্রবলেম 9 মাসে সাফার করেছিলাম, ওটা আমার কাছে এখনও নাইটমেয়ারের মতো। তো তেমনই কি হবে? বলছি দেখো তেমনটা হবে না, বাট ভালোর সাথে খারাপও হবে, যেহেতু দুটো গ্রহ টাগ অফ ওয়ার করবে, ভিনাসও তার ফল দেবে আর কেতুও তার ফল দেবে, তো একটা আপস অ্যান্ড ডাউনস তো চলবে। তো এই দশাসন্ধির টাইমটা খুবই ডেঞ্জারাস, একটু তোমার যেতে পারে, একটু টাফ যেতে পারে,
কিন্তু তুমি ভিনাসের ভালো ফল পাবে। তুমি বুধের মতো এত মানে কেতুর মতো যতটা খারাপ পাচ্ছিলে, বাট লোকে বলে যে বুধের মহাদশা এন্ড হচ্ছে আর একটা ভালো শেষ হলে একটা খারাপ যখন শুরু হয়, তো দুজনের ফলই পাওয়া যায়। বাট আমি বলবো 9 মাসে আমি তো কেতুর ফলই পেয়ে গেছি, আমি কোনো ভালো পাইনি 9 মাসের মধ্যে, অনেস্টলি স্পিকিং। আমি বুধের কিচ্ছু পাইনি, আমি শুধু কেতুরই পেয়ে গেলাম। এখানে আমি শুক্রটি যদি পাই আমি সব থেকে বেশি খুশি হব, যে কেতুর দরকার নেই, আমি শুক্রেরটাই যেন পাই। আমি জানি না কতটা কী হবে, 10 দিন আমি কাটাইনি। অনেকে নিজের এক্সপিরিয়েন্সে বলে যে এটা খুব আপস অ্যান্ড ডাউনস টাইম যায়, অনেক কনফিউজিং টাইম যায়, কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারবে না, জাস্ট কাটিয়ে ফেলতে হবে 9 মাস, 9 থেকে 10 মাসের টাইম মোস্ট প্রবাবলি কাটিয়ে ফেলতে হবে। তো আমি জিজ্ঞেস করেছিলাম, তো আমাকে বলেছিল তোমার মানে শুক্রের মহাদশা স্টার্ট হওয়ার সাথে সাথে তুমি ফল পাবে। কেন? কারণ শুক্র আমার খুব স্ট্রং জায়গায় বসে আছে, যেহেতু নিজের ঘরে বসে আছে, প্লাস ডিগ্রিগতভাবে স্ট্রং, তার উপর শনির দৃষ্টি আছে আর বৃহস্পতিরও দৃষ্টি আছে। শনি যেহেতু মিত্র, লগ্নপতি মিত্র, দৃষ্টি আছে, তো একটুখানি ডিলে হলেও বাট বেটার বেশিই দেবে। প্লাস ভিনাসের প্রতিকার তো আমার করাই আছে, তো প্রবলেম হবে না বলেছে। তো একটা হোপ, মানুষ একটা বলে না যে হোপে বেঁচে থাকে, মানুষ নিজের হোপের ওপর বেস করে এগিয়ে যায়। আমি এখন সেই হোপের ওপর বেস করেই এগিয়ে যাচ্ছি নিজের লাইফে, যে এই টাইমটা কখন যাবে। এই বুধের মহাদশা, এই অন্তর্দশাটা চলে হচ্ছে 11 মাস 27 দিন, মানে অলমোস্ট 1 বছরের মতো। তো জানি না কেমন যাবে, আমি মন থেকে তো এক্সপেক্ট করি যে বেটার যাক, কারণ লগ্নপতি যেহেতু আমার 12th হাউস এবং ফার্স্ট হাউসের অধিপতি শনি, সে নিচস্থ, সেই গ্রহ ভালো আমাকে দেবে না, এটাই স্বাভাবিক, আমি এক্সপেক্ট করেই রেখেছিলাম। বাট খুব কষ্ট হচ্ছে, আমি জানি না যে কতটা কীভাবে বেরোতে পারবো, এখনও 6 মাস বাকি আছে। আশা করছি যখন বুধ স্টার্ট হবে তখন আবার একটা ভিডিও করে জানিয়ে দেবো যে কেমন গেল আমার ওভারঅল শনির অন্তর্দশা, তখন শুধু শনির অন্তর্দশা নিয়ে আলোচনা করবো। আর আশা করছি বুধও ভালো যাবে, কারণ যদি অষ্টমপতি একটা খারাপ দিলেও পঞ্চমপতির দিক দিয়ে ভালোও দেবে, যেহেতু বুধ একটু ডিগ্রিগতভাবে কমজোরও রয়েছে আমার, কিন্তু বুধেরও প্রতিকার করা আছে। সো আশা করছি বেটার যাক। এটাই ছিল আমার এতক্ষণ, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, আমার অ্যানালাইসিস অনেকটা টাইম চলে গেল, মোটামুটি তাও ধরে নাও 30-40 মিনিটের কাছাকাছি হয়তো ভিডিও চলে গেছে। দেখা হচ্ছে আবারও কোনো একটা অন্য ভিডিও নিয়ে। টাটা।